শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এত রাতে একলা মেয়ে মানুষ, আমার কাছে কিসের দরকার তোমার? তোমার কাছেই তো দরকার গো। হ্যাঁ, তুমি ছাড়া আর কে উদ্ধার করবে শুনি? এই আমাকে পাকে ফেলতে চাও নাকি? হ্যাঁ বলি, মতলবখানা কি তোমার? আমার সঙ্গে চালাকি? হ্যাঁ, রাম রাম, সে সাহস আমার নেই গো ডোম। বড় দরকারে পড়ে তোমার কাছে এসেছি। তা দরকারটা শুনি। বিষ। হ্যাঁ? একটু বিষ দিতে পারো? কি বললে? এই তুমি কে? পুলিশের লোক? কে তুমি? বলো কে? শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প হীরালাল। মানিকপুর গ্রামটা খুব একটা বড়সড় গ্রাম নয়, তবে এই গ্রামের ডোমপাড়াটা বেশ বড়। গ্রামের একেবারে প্রান্তের অনেকটা জায়গা জুড়ে বেশ কয়েক ঘর ডোমের বসতি রয়েছে। বামুনপাড়া বা কায়েতপাড়ার মতো এ তল্লাটে দোকান পাট হাট বাজার তেমন কিছু নেই। আছে শুধু বিদ্যেধরী নদী। ভালো করে ভোরের আলো ফোটার আগেই ডোমপাড়া থেকে ছোট ছেলের দল জাল টাল গুটিয়ে চুপি চুপি নদীর ধারে পৌঁছে যায়। একটু বেলা হলেই আর রক্ষে নেই, জেলেপাড়ার নৌকো থেকে ঝপা ঝপ লাফিয়ে নামবে জেলের দল। তারপর এ পাড়ার ছেলেপুলেদের সঙ্গে তুমুল হাতাহাতি শুরু হয়ে যাবে তাদের। পেশায় ডোম হলে কি হবে, এই ঝগড়াঝাঁটি হাতাহাতি একেবারেই পছন্দ করে না রতন ডোম। সেই এখন ডোমপাড়ার মাথা। বুড়ো হয়েছে বটে, তবে এখনো তার হুকুমই এই পাড়ার শেষ কথা। ডোমপাড়ার সকলেই রতন ডোমের বাধ্য, শুধু একজন ছাড়া। তার নাম হীরালাল। এই গ্রামের সকলে তাকে হিরু ডোম নামেই চেনে। লোকজন তাকে বেশ ভয়ও পায়, না নেশা ভাঙের জন্য নয়, তবে এই গ্রামের সবাই জানে যে হিরু ডোমের নাকি ভৌতিক ক্ষমতা আছে। ছোট ছেলেপুলেরা ভুলেও যদি তার ঘরের কাছে পৌঁছে যায় তাহলে আর রক্ষে নেই। বাড়ির লোকের হাতে মার আর বকা দুটোই তাদের কপালে জোটে। আবার গেছিলি তুই? হ্যাঁ, ওই কলা বাগানে আবার গেছিলি? তোকে কত করে বারণ করেছি, তবুও কথা কানে তুলিস না। না আমি যাইনি মা, আমি সত্যি বলছি। আবার বড় মুখ করে মিথ্যে বলা হচ্ছে না? যমুনা খুড়ি তোকে দেখেনি ভেবেছিস? সে কি আমাকে বাজে কথা বলে গেল? জানিস না ওই হিরুর কথায় ভূতেরা ওর বউ মেয়েকে অবধি পুঁতে দিয়েছে। ফের যদি ওখানে যাবি তো তোর একদিন কি আমার একদিন। হিরুডোমের নামে এই অপবাদটা কিন্তু নতুন নয়। গোটা মানিকপুর জানে যে হিরুডোমের বউ মেয়ে আর ছেলের মৃত্যুটা একেবারেই স্বাভাবিক নয়। প্রেত আর অপদেবতারাই একে একে তাদের মেরে ফেলেছে। আরও সাংঘাতিক ব্যাপার হলো, হিরুর কথাতেই নাকি এই অঘটনটা ঘটেছিল, আর তাই হিরুডোমকে সবাই এড়িয়েই থাকে। তাতে অবশ্য হিরুর বেশ সুবিধেই হয়েছে। ডোমপাড়ায় তাকে থাকতে হয় না। নেহাত দায়ে না পড়লে কেউ তার কাছে খোশ গল্প করতেও আসে না। সে যেমনটা চায় একদম তেমনভাবেই নিজের মতো করে থাকতে পারে। হীরালাল অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। তারপর তার মাও চলে গেল। বিধবা পিসির কাছে মানুষ হয়েছে সে। লেখাপড়া শেখার ইচ্ছে থাকলেও পয়সা ছিল না বলে আর হয়নি। ডোমের ছেলে ডোমই হবি বাপ, আবার লেখাপড়া শিখে কি করবি শুনি? তার চেয়ে কুস্তি কর দেখি, গায়ে তাকত হবে। হিরুর পিসি তার ভাইপোকে শ্মশান ছাড়া আর কোথাওই বিশেষ যেতে দেয়নি। তাই বিদ্যেধরীর ধারে চিতা জ্বলে ওঠার বাইরে আর বিশেষ কিছু দেখেও নি হিরু। তবে হ্যাঁ, পিসির কাছ থেকে একটা বিদ্যে অবশ্য শিখেছে সে, জড়িবুটির বিদ্যে। তোকে আমি গাছগাছালি শেকড় বাকড় খুব ভালো চেনে তার পিসি। হিরুডোমের দাদু নাকি কোনো এক কবিরাজের চেলা ছিল। সেই বিদ্যেই দাদু তার মেয়েকে উজাড় করে শিখিয়ে গেছে। হিরুর পিসেকে যখন প্রথমবার সাপে কেটেছিল
সে সময় শেকড় বাকড়ের বাঁধন দিয়ে স্বামীকে ভালো করে তুলেছিল হিরুর পিসি। কিন্তু পরের বার সেই সাপের কামড়েই যখন পিসেমশাই চলে গেল, তখন থেকেই ওষুধি বিদ্যের সঙ্গে বিষের বিদ্যেটা নিয়েও ঘাঁটাঘাঁটি শুরু করলো তার পিসি। আর তারপর তার সবেধন নীলমণি এই হীরালালকেই সে বিদ্যেটাও শিখিয়ে গেছে সে। শোন বাবা, হ্যাঁ পিসি। আদার বাদার ঘুরে কেন আর বিচের কামড় সাপের ছোবল খেয়ে মরবি? তার চেয়ে আমার কাছ থেকে কিছু ওষুধ বিশুধ শিখে নে দেখি। ডোমের ছেলের আবার ওসব কি দরকার গো পিসি? সেই তো চিতে সাজাতেই আমার জীবন কাবার হয়ে যাবে। ওরে বাপধন, 70-এর মুখে ছাই দিয়ে লোকে যদি বেশি দিন বেঁচে থাকে তখন কি খাবি রে? এটা কিন্তু তুমি ভালো বললে পিসি। পরানটা গেলেও আমি, আবার পরান ফেরাতেও আমি। হ্যাঁ, সেই থেকে গাছপালা আর সাপ খোপ নিয়ে বিভোর হয়ে থাকে হিরু। এ কাজ অবশ্য লোকচক্ষুর আড়ালে হলেই ভালো হয়। তার উপর যেখানে গাছপালার সুবিধে আছে সেখানেই থাকাটা দরকার। কাজেই হিরু ডোম এখন ডোমপাড়ার বাইরেই থাকে। অবশ্য মাত্র 3 দিনের জ্বরে তার বউ, ছেলে, মেয়ে যখন মারা গেল, তখন মুখে আগুনটুকু দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেও নি সে। তার কোনো ওষুধ বা জড়িবুটিও কাজে আসেনি। 3টে মানুষই একইভাবে মরল। ব্যাপারটা সত্যি বড় অদ্ভুত। আর তারপর থেকে গ্রামের লোকজন আরো ভয় পেয়ে আছে। হিরুডুমের পরিবার কি আর এমনি এমনি উজাড় হয়েছে নাকি? ওদের খুন করেছে, খুন। কি বলো গো হারান্দা? খুন? ওরে বাবা, কে খুন করবে গো? কে আবার করবে? ভূতে করেছে, হিরুডুম করিয়েছে, জানিস না? কি যে বলো তার ঠিক নেই। নিজের লোকজনকে কেউ খুন করায় নাকি? আরে করায়। হিরুডুমের মতো লোক সব করাতে পারে। আরে বউ বাচ্চাদের না সরালে ভূতের সঙ্গে ফন্দি ফিকির করবে কি করে শুনি? কি বলছো গো হারান্দা? হিরুডুম? আস্তে আস্তে, গোটা গাঁ জানে আর তুই জানিস না? শ্মশান থেকে রাত বিরেতে ওর ঘরে ভূত ঢোকে। পঞ্চার বাপ নিজের চোখে দেখেছে। নইলে নিশুত রাত অবধি জেগে থেকে লোকটা করেটা কি? নিশুত রাতের কথাটা মিথ্যে বলেনি হারান। গোটা মানিকপুর গ্রাম ঘুমিয়ে পড়লেও হিরু ডোম একা জেগে থাকে। তবে ভূতের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। ওই রাতটাই হলো হিরুর ওষুধ তৈরির সময়। শিকড় বাকড় পরিষ্কার করে ধুয়ে খল নুড়িতে বেটে ছোট ছোট বয়ামে ভরে রাখে সে। আবার অমাবস্যার রাত হলে তো কথাই নেই। ওই গভীর অন্ধকারের মধ্যে হাতে একটা লণ্ঠন নিয়ে ওষুধি গাছের পাতা আনতে বেরোয় সে। সাপ ধরতে আর মারতেও সে বেশ পটু। গোখরো সাপ মেরে তার বিষ বের করে নিতে জানে হিরু। আর এসব কাজ গোপনেই তো করতে হয়, ওই রাতের বেলা ছাড়া। তাই তারা সময় কোথায়? মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, ওষুধ দেওয়া, এ সমস্ত কাজে এ তল্লাটে হিরুর কোনো জুড়ি নেই। আশেপাশের 5টা গ্রাম মিলিয়ে হিরুর মতো ঝাড়ফুঁক করতেও আর কেউ পারে না। তবে এই গ্রামের কাউকে চট করে ওষুধ সে দেয় না। এই গ্রামের লোক তাকে যত ভয় করে ততই তার সুবিধে। দূরের গ্রাম থেকে তার কাছে ওষুধ নিতে লোক আসে। তবে বেতের ঝুড়ি বুনতেও হিরুডোম ওস্তাদ। মানিকপুরের হাটে সেই ঝুড়ি বেচতে যায় সে। যেদিন ওষুধ তৈরির কাজ না থাকে সেদিন বসে বসে ঝুড়ি বানায় হিরু। আজও প্রদীপের আলোয় ঝুড়ি বানাচ্ছিল সে। ঘরের দরজাটা একটু খোলা ছিল। রাত তখন প্রায় 11টা বাজে। শ্রাবণ মাসের আকাশের মুখ বড় ভার হয়ে আছে আজ। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এক মনে কাজ করছিল হিরু। প্রদীপের আলোটা ক্ষীণ হয়ে বাইরের উঠোনে গিয়ে পড়েছে। আচমকা সেদিকে চোখ পড়তেই হিরুর মনে হলো যে সারা গায়ে কাপড় জড়িয়ে কেউ একজন তার দাওয়ায় এসে দাঁড়িয়ে আছে। একটু গলা তুলে হিরু জিজ্ঞাসা করল, কে ওখানে? জবাব দিচ্ছ না কেন? কে কে তুমি? আমি। আমার চোরের মতো উঁকি দিয়ে কি দেখছো গা? হ্যাঁ, ঘরে এসে দাঁড়াও না, দাঁড়াও।
ও মা, তুমি তো মেয়ে লোক দেখছি কা। না ওই তা কি মতলবে? হ্যাঁ, দেখো বাবু, কোনো খারাপ উদ্দেশ্য থাকলে মানে সরে পড়ো দিকে এখান থেকে। ওষুধ ওষুধ নিতে এসেছি গো। ওষুধ? তুমি ছাড়া আর কার কাছে যাব বলো? কলকা পাড় বিলেতি কাপড়ে আপাদ মস্তক ঢাকা দেওয়া, মাথায় ঘোমটা তোলা এই মহিলাকে দেখে একটু অবাক হয়ে গেল হিরু। এত রাতে কোনো মেয়ে তো তার কাছে আসে না। ওষুধ নেবে তো দিনমানে আসেনি কেন? কিসের এত গোপনীয়তা তার? হিরুডমের বয়স হলে কি হবে, এখনো তার চোখের দৃষ্টি বেশ ক্ষুরোধার। টিমটিমে প্রদীপের আলোতেও সূচে সুতো পড়াতে পারে সে। চোখটা আরও সরু করে মেয়েটার দিকে তাকিয়ে রইল হিরু কিছুক্ষণ। তারপর জানতে চাইল, এই শোনো, কি চাও তুমি? সত্যি করে বলো দেখি, কি ওষুধ দরকার? ওষুধ মানে তোমার কাছে বিষ টিসও থাকে তো? এই না 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 না, ও সব আমি রাখি না। আমি শুধু ওই জড়িবুটি রাখি। তা কিসের ওষুধ চাও একবার শুনি? না গুডুম, ওষুধে আমার পোষাবে না। আমার বিষই চাই। কেন মিথ্যে বলছো? তোমার কাছে সব আছে, আমি জানি। তা বিষ নিয়ে করবেটা কি শুনি? আর বলো কেন, শিয়ালের উৎপাত গো। বেড়া ফাঁক করে রান্নাঘরে রোজ শিয়াল ঢুকে পড়েছে। দাও না গুডুম, একসঙ্গে দুটো শিয়াল মরবে এমন বিষ দাও না। হিরুডম যে পড়াশোনার ধার ধারে না সে কথা জানি মেয়েটি। গ্রামের মেয়ে হলেও তার কথায় শিক্ষা আর মায়া দুটোই একটু বেশি রকম আছে। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ থেকে নিশ্চিন্তে শেয়াল মারার যুক্তিটা আউড়ে গেলেও হিরুডম তার কিছুই বুঝতে পারল না। বরং সেন দৃষ্টিতে তার দিকে চেয়ে হিরু বলল, আচ্ছা, এই জল কাদা ভেঙে খামোকা আমার কাছে এসো কেন বলো তো? বাড়ি যাও, আমি কারো সাথেও থাকি না, পাঁচেও থাকি না। দুটো ওষুধ দিতে জানি বলে বিষও রাখবো, এই কথাটা তোমায় কে বলেছে শুনি? কে আবার বলবে গো? এ কি আর বুক বাজিয়ে বলার জিনিস? এসব তো বুঝে নিতে হয়। আরে আহা, কেন দেরি করছো বলো তো? আমার কাছে টাকাও আছে, কত লাগবে বলো না। শোনো, তুমি কে আর কেন এসো সে কথা আমার জানতে বাকি নেই। কি 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 জানো তুমি? আমি কে? এই নিঃশুত রাতে শ্মশানের ধারে আসতে পারে কোনো মেয়ে মানুষের এতখানি বুকের পাটা নেই। তুমি মেয়ে নও, তুমি মেয়ে সেজে এসো। এই এই নাকি তোমার তীক্ষ্ণ বুদ্ধি? বলি আরই যাই বাবা, গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো না আমি কে? এই দেখো। কথাটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ল, আর তারপর এক টানে তার বুকের ওপর থেকে আঁচলটা মাটিতে ফেলে দিল। প্রদীপের টিমটিমে আলোয় অমন উদ্ধত যৌবন যেন হিরুডমের চোখ একেবারে পুড়িয়ে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখে চাপা দিয়ে শিউরে উঠল হিরু। কিন্তু ওই আলো আধারিতে মেয়েটার মুখটা সে কিছুতেই দেখতে পেল না। আর সঙ্গে সঙ্গে মেয়েটিও আবারও মাথায় ঘোমটা তুলে দিয়ে মুখটা চট করে ঢেকে নিল। নষ্ট স্বভাবের স্ত্রীলোক পারে না এমন কোনো কাজ নেই, হিরু তা জানে। মেয়েটির স্বভাব চরিত্র সম্পর্কে হিরুর আর বুঝতে কিছু বাকি রইল না। সে বুঝল এ তবে পুলিশের লোক নয়, এই গ্রামেরই কোনো কুলোটা মেয়ে হবে। নইলে ভিন গাঁ থেকে এত রাতে এতখানি পথ উজিয়ে কোনো মেয়ে
এই শ্মশানে আসার সাহস পেত না। কিন্তু মেয়েটা কি? গলার স্বরটা তার চেনা চেনা লাগলো, কিন্তু কিছুতেই আওয়াজটা ধরতে পারল না হিরু। মেয়েটি আবারও বলে উঠল, এত কি ভাবছো বলো তো? আমি যে পুরুষ মানুষ নই তা তো দেখলে, নাকি এখনো তোমার সন্দেহ গেল না? না, পুরুষ তুমি নও। তবে কি জানো তো মা, পুলিশেরও অনেক টিকটিকি থাকে কি না, তাই ভাবছিলাম আর কি। এতই যখন ভয় পাচ্ছ, বিষটা তার মানে তোমার কাছে আছে, কি বলো? আছে, আছে তো, কিন্তু তার অনেক দাম। তুমি দিতে পারবে? না দিতে পারলে আর তোমার কাছে আসবো কেন বলো? এই যে পুরোপুরি 50 টাকা এনেছি, নাও, ভালো করে গুনে নাও। মোটে 50? আরে ওতে কি হবে গা? হ্যাঁ, কেন হবে না? কেন শুনি, আরো কত টাকা চাও তুমি? তোমার শিয়াল মারার পরে পুলিশ যখন এসে আমাকে তুলে নিয়ে যাবে, তখন কি হবে শুনি? হ্যাঁ, তাদের জল পানি দিতেই তো ওই টাকাটা বেরিয়ে যাবে। কিন্তু কিন্তু এর এর চেয়ে বেশি টাকা তো আর নেই। এত টাকা যে লাগবে তা তো জানা ছিল না। তা বেশ তো, টাকাটা কাল নিয়ে এসো না হয়, কালই তোমার জিনিসটাও নিয়ে যেও। কি, তাতে অসুবিধা আছে নাকি? কাল? না 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 না, কাল কাল হবে না, কাল আমি আসতে পারবো না। তুমি তুমি আজই দাও, বাকি টাকা বরং পরে। না 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 না, ধার বাকিতে এই হিরুডম কোনো কাজ করে না। তুমি এক হাতে 100 টাকা নিয়ে আসবে, আর এক হাতে তোমার জিনিসটা তুমি নিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এই যে হ্যাঁ? এই যে কি? এই নাও, এই আমার সোনার বালাটা নাও। সোনার বালা? এর দাম 50 টাকার বেশি। হ্যাঁ, এবার এবার হলো তো? দাঁড়াও বাছা, দাঁড়াও। আসল সোনা কিনা আগে একটু পরীক্ষা করে দেখে নিতে হবে তো, অত তাড়া করলে চলে এসব ব্যাপারে? আরে বাবা, আমি আমি তোমাকে ঠকাতে যাব কেন? আমার কি মরণের ভয় নেই নাকি? 100 ভাগ কাঁটি সোনা দাও না গো, আমার জিনিসটা এবার দাও না। এ তো দেখছি একেবারে খাঁটি সোনা। ঠিক আছে, তুমি দাঁড়াবে একটু। মেয়েটার গলার স্বর এবার জোরে হয়েছে বটে, তবে মাথার উপর থেকে ঘোমটাটা সে সরায়নি। চেষ্টা করেও তার মুখ দেখতে পাচ্ছে না হিরু। এত করে কথায় ভুলিয়েও তার গলার স্বরটা কিছুতেই ঠাহর করে উঠতে পারল না হীরালাল। নিজের আসল গলাটাকে চাপা দিয়ে অন্যরকম একটা গলায় কথা বলে চলেছে মেয়েটি। বাঁ হাত থেকে সোনার বালা খুলে দিল সে। প্রদীপের আলোয় বালাটা নাড়াচাড়া করতে করতে হীরালাল বুঝল যে এই বালা একেবারে আসল না হয়ে যায় না। পকেট থেকে টাকাগুলো আর বালাটা নিয়ে ওপরের দড়ি খাটানো একটা মাচায় একটা পুঁটলির মধ্যে ঢুকিয়ে রাখল সে। তারপর আরেকটা মাচা থেকে সাবধানে একটা হাঁড়ি নামিয়ে নিয়ে এলো হিরু। সেই হাঁড়ির মধ্যে অজস্র জড়ি বুটি, শিকড় বাকড়, কয়েকটা শিশি, খবরের কাগজের মোড়ক আর অগুন্তি ছোট ছোট কাপড়ের পুঁটলি রয়েছে। আধা অন্ধকারে হাতড়ে হাতড়ে একটা শিশি বের করে আনলো হিরু। প্রদীপের আলোয় তারপর সেই শিশিটা বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে একটা কাগজের ওপরে গোটা শিশিটাই উপুর করে দিল সে। কাগজটার ওপর বেশ কিছুটা গুঁড়ো এসে পড়ল। সঙ্গে সঙ্গে হালকা একটা ঝাঁঝালো গন্ধ উড়ে এলো। নাকে কাপড় চাপা দিয়ে একটু দূরে সরে গেল মেয়েটি। সেদিকে তাকিয়ে হিরুডম জানতে চাইল, কি পারবে তো? গোলমাল করে ফেলো না যেন। না না না, তেমন কিছু হবে না, আমি সব পারবো। তবে
তবে এই নাও, খুব সাবধানে নিয়ে যাবে কিন্তু, কেমন? আচ্ছা, বলছি কি, এতে হবে তো? দুটো শেয়ালই মরবে তো? যথেষ্ট হবে, যথেষ্ট। নাকে ধরবে না, তোমার ক্ষতি হয়ে যাবে। এটা যে সে বিষ নয়, এ হলো সেই বিষ। এর তেজ বড় মারাত্মক। এই বিষে কি করে মরে? হ্যাঁ, ছটপট করে? পাগল নাকি? তাহলে তুমি আর আমি দুজনেই যে ঘরে যাব। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে বুঝলাম না তো। আরে কলেরা হবে গো, কলেরা। খাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই তার শরীরে মারাত্মক কলেরার লক্ষণ দেখা দেবে। 2-3 ঘন্টার মধ্যেই সব শেষ। আর লোকে ভাববে কলেরায় মরেছে। আচ্ছা, বুঝলে? বেশ, বুঝতে পেরেছি। এবার আমি যাই। এই যে, ও মেয়ে, শুনে যাও তো। আবার কি হলো? বলছি, কিভাবে খাওয়াতে হবে সেটা জানতে চাইলে না তো? হ্যাঁ, তাই তো, আসল কথাটাই তো। কিভাবে খাওয়াবো? হ্যাঁ, শোনো, দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে, বুঝেছ? জলে দিলে কিন্তু গন্ধ পাবে। ও, দুধের সঙ্গে হলে আর কোনো গন্ধ বেরোবে না। আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে। কলেরায় মরবে, এই কথাটাও মনে রেখো। মনে রাখবো। এবার যাও, যাও। আচ্ছা, চলি। মাথার ওপর ঘোমটাটা আরও একটু টেনে দিয়ে পা চালিয়ে উঠোনে নেমে এলো মেয়েটি। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেদিকে একবার তাকিয়ে দেখেই এক ফুঁয়ে প্রদীপের আলোটা নিভিয়ে দিল হিরুডোম। তারপর সেও নিঃশব্দে বেরিয়ে এলো। কাদা মাখা পথ ধরে বেশি তাড়াতাড়ি হাঁটা যায় না। মেয়েটি তাই বেশি দূরে যেতেও পারেনি। আবছা আলোয় দূর থেকেই তাকে দেখতে পেল হিরু। সামনে বড় জামরুল গাছটার নিচে গিয়ে দাঁড়ালো মেয়েটি। এবার সেই গাছের আড়াল থেকে সাদা পোশাক পরা একজন পুরুষ বেরিয়ে এলো। ছাতা খোলার মতো একটা আওয়াজও শুনতে পেল হিরু। ঝিরঝির বৃষ্টির মধ্যেই তারপর সেই মেয়েটি আর ওই পুরুষটি হেঁটে চলল। আর তাদের পিছনে একটু দূরত্ব রেখে হাঁটতে শুরু করলো হিরু। বিদ্যুতের রেখার মতো একটা সন্দেহ এবার তার মাথার মধ্যে ঝিলিক দিয়ে গেল। তাড়াতাড়ি ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে মাথায় একটা টোকা চাপিয়ে আবারও পথে নামলো হিরু। এবার একটু জোরে পা চালালো, কিন্তু সেই মেয়েটি আর পুরুষটি তখনও খুব বেশি দূরে এগোয়নি। সেই দুজনের পিছন পিছন যেতে যেতে মানিকপুর গ্রামের মাঝামাঝি মুখুজ্জে বাড়ির কাছে পৌঁছে গেল হিরু। এটা শশী মুখুজ্জের বাড়ি। এইবার হিরুর কাছে সবটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। ঠিক এই সন্দেহটাই করেছিল সে, এই মেয়েটি তাহলে নীরদা, শশী মুখুজ্জের ছেলের বউ। যেটা সন্দেহ করেছিলাম তাই। হিরুর মনে আর কোনো সন্দেহ রইল না। নীরদার নামে এই মানিকপুর জুড়ে বেশ কিছু মুখরোচক গল্প চালু আছে। মুখুজ্জে বাড়িতে আর কেউ থাকে না। শশী মুখুজ্জে আর তাঁর স্ত্রী মারা গেছেন অনেক আগেই। একমাত্র ছেলে বিনোদলাল এ তল্লাটে থাকে না। চাকরির জন্য নানা জায়গায় তাকে ঘুরে বেড়াতে হয়। মুখুজ্জে বাড়ির যে আত্মীয় স্বজন ছিল তারা কেউ আর এ বাড়ির সঙ্গে যোগাযোগ রাখে না। বাড়ির বউ নীরদাকে নিয়ে
এত গল্প ছড়িয়েছে যে লজ্জায় ঘেন্নায় তাদের কেউই আর এ বাড়ি মুখ হয় না। নেহাত তার কোলের ছেলেটা আছে তাই কেউ কিছু বলতে পারে না, নইলে গোটা গ্রাম হয়তো এতদিনে নীরদাকে এক ঘরে করে ফেলত। চুপ করে দাঁড়িয়ে রইল হিরু। তার মানে যে লোকটাকে হিরু দেখতে পেয়েছে নীরদার সঙ্গে, ওই লোকটি তাহলে রাজনাথ। বছরখানেক আগে কাছা নেওয়া যে চেহারাটা দেখেছিল সে, আজ এই আবছা আলোয় সেই চেহারাটা আবারও তার চোখে ভেসে উঠল। ছেলে যেন তার মুখে আগুন না দেয়, গ্রামের সবাইকে শুনিয়ে সে কথাটা জানিয়ে দিয়েছিল রাজনাথের বাবা শম্ভুনাথ চক্রবর্তী। আজীবন পুজো আচ্চা করা নিষ্ঠাবান ব্রাহ্মণ তার চরিত্রহীন ছেলের হাতের আগুন নিতে অস্বীকার করেছিল। তবে স্নেহ অতি বিষম বস্তু। মরার আগে এই ছেলেকেই চোখে হারাতো শম্ভুনাথ। গ্রামের মধ্যে না থাকলেও সেসব কথা সবই জানে হিরুডোম। তার মিষ্টি কথা দিয়ে যে গোটা জগৎ জয় করে ফেলতে পারে রাজনাথ, সে কথাটাও জানে হিরু। নীরদার আর দোষ কি? যুবতী মেয়ে আর কতকাল একা একা থাকবে? এক পাত্তর পেটে পড়লেই যার দোষ আর গুণগুলো সব তালগোল পাকিয়ে যায়, সে আর কাহারি বা দোষের বিচার করবে? যা পারি করুকে মরুকে, তাতে আমার কি? যত সব। কিন্তু ফিরে আসতে গিয়েও ফিরতে পারল না হিরু। মুখুজ্জে বাড়ির সদর দরজা বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। আরও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল হিরু সেখানেই। কেউ কোথাও নেই। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। বৃষ্টিটা এবার বেশ জোরেই নামল। টোকাটা মাথায় চেপে ধরে পা টিপে টিপে বাড়িটার পিছন দিকে পৌঁছে গেল হিরু। পিছনের পাঁচিলটার কাছে গিয়ে থমকে দাঁড়ালো সে। ওপর থেকে নিচ অবধি কি যেন দেখল হিরু। তারপর নিজের মনেই বিড়বিড় করতে করতে আবার সে ঘরে ফিরে এলো। এক ছেলে তামাক খেতে খেতে কখন যে ঘুমে চোখ ঢুলে এসেছে তার জানে না সে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। এখন সকাল 7টা বাজে, অথচ আকাশে সেভাবে আলোই ফোটেনি। মেঘ ছেঁড়া রোদের ঝিলিক মাঝে মধ্যে চুঁইয়ে নেমে আসছে বটে, তবে সে আলোরও কোনো প্রাণ নেই আজ। গুমা স্টেশনের মেঝেতে কয়েক পশলা বৃষ্টির পাশে এমনই এক ফালি মরা আলোর রেখা পড়ে আছে। পশ্চিমের দিক থেকে ঝমঝম করে একটা প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়াল। 3য় শ্রেণীর কামরা থেকে ধুতি গুটিয়ে এক হাতে ছাতা আর আর এক হাতে একটা সুটকেস নিয়ে নেমে এলো বিনোদলাল। কি বৃষ্টি রে বাবা, ছাতাটা অবধি খোলার সময় দেয় না। স্টেশন মাস্টার অনন্ত ঘোষাল সেই ছোটবেলা থেকেই বিনোদকে চেনে। বিনোদের বাবা শশী মুখুজ্জের কাছে ইংরেজি পড়েছে অনন্ত। তখন বিনোদের বয়স বোধহয় বছর 8। প্যাসেঞ্জার ট্রেনটা এসে দাঁড়াতেই ছাতা মাথায় দিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো অনন্ত ঘোষাল। আরে বিনোদ যে, ভালো আছেন অনন্ত কাকা? আরে দেখো কতদিন পরে দেখাও হলো। এসো এসো, ছাতার নিচে এসো, এই বাদলায় ভিজলে আর রক্ষে নেই। এসো 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 এসো। দাঁড়ান দাঁড়ান, একটা প্রণাম করি। আরে থাক 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 থাক, জলের মধ্যে আবার পেন নাম দেখো তো। দাও দেখি, ব্যাগটা দাও। আরে ছাতাটা খোলো। আচ্ছা দেখো, আগে একটা চিঠি দিতে তো হয়। এই বৃষ্টিতে গাড়ি ঘোড়া কি পাবে? বাড়িতে চিঠি পাঠিয়েছিলাম, আপনি ব্যস্ত হবেন না কাকা। এই তো চেনা রাস্তা, কোনো অসুবিধা হবে না। তোমার বাড়ি থেকে আর কি বা আসবে, আমি জানতে পারলে না হয়। আচ্ছা বলছি, আমার ঘরটা একটু বসো দেখিনি। হ্যাঁ, পটলের গাড়িটা আছে কিনা চট করে একবার দেখে আসি, বুঝলে? বসো বসো। কেন আমাকে লজ্জা দিচ্ছেন কাকা? আমি কি কচি ছেলে নাকি? গ্রামের ছেলে আবার জলকাদায় ভয় পাবো? আরে না না, তা পাবে না ঠিকই, সে আমি জানি। তবে পাঞ্জাবে কি আর এমন কাদা হয়? হ্যাঁ, সেখানে তো সব ঝকঝকে রাস্তা, চকচকে বাড়িঘর নাকি? তো এই কদিনই তো মোটে পাঞ্জাবে গেছি।
এর মধ্যেই সব ভুলে গেছি বলতে চাইছেন তো? আরে না না, তা ভুলোনি আমি জানি, তবে তোমরা হলে গিয়ে মানে সোনার চাঁদ ছেলে যাকে বলে, একেবারে মাথার মণি, কত বড় চাকরি করো। হ্যাঁ, বিনোদের দীর্ঘশ্বাসটা অনন্ত কাকার কানে গিয়ে আর পৌঁছয়নি ভাগ্যিস। বাংলার এই গ্রামগুলো কি সহজ সরল, এ কথা ভাবলে বিনোদ আজও অবাক হয়ে যায়। এরা আজও বিশ্বাস করে যে বাইরে চাকরি করা মানেই সে একজন কেউকেটা। তার শিকড়টা যতই এই গ্রামের মাটিতে গেঁথে থাকুক না কেন, বাইরে থেকে আসা মানেই সে যেন এক কল্পলোকের বাসিন্দা। অনন্ত কাকার লেখাপড়া বড় কম নয়, তবুও এই বিশ্বাস থেকে অনন্ত কাকাও বেরোতে পারেনি। অনন্ত ঘোষাল মানুষটা অবশ্য সত্যি বড় সহজ সরল, বিয়ে থা করেনি। এই প্ল্যাটফর্ম শেষ হলে যেখানে বড় সিগন্যালটা রয়েছে তার পাশেই নিজের কোয়ার্টার। তার কোয়ার্টার বলতে 1.5খানা ঘর, একটা রান্নাঘর আর এক চিলতে উঠোন। কলতলাটা বাড়ির ঠিক পিছন দিকেই। সেখানে অনেক কালের পুরনো একটা পাতকুয়োও আছে। একসময় তার কোয়ার্টারের পিছনের বাঁশবাগানটায় বিনোদের দৌরাত্ম্য কিছু কম ছিল না। মানুষটি নিজে বিয়ে না করলে কি হবে, বিনোদের বিয়ের সম্বন্ধটা কিন্তু তিনিই করে দিয়েছিলেন। নীরদার বাড়ি আর অনন্ত ঘোষালের মামার বাড়ি দুটোই জয়পুল গ্রামে। অনন্ত ঘোষালের ওপর অনন্ত আস্থার কারণেই শশী মুখুজ্জে নেহাতি দেখতে হয় তাই একবার মেয়ে দেখতে গিয়েছিলেন। আর প্রথম দেখাতেই একমাত্র ছেলের বিয়ের জন্য পাকা কথাও দিয়ে এসেছিলেন মুখুজ্জে মশাই। সেদিক থেকে অনন্ত ঘোষাল নিজেকে বিনোদের সম্বন্ধী বলেই মনে করেন। বিনোদের প্রতি তাঁর স্নেহটাও তাই বড় কম নয়। আমি বলি কি বাবা, এ বেলাটা আমার কাছে থেকে যাও, বুঝলে? ওই চালে ডালে বসিয়ে দিয়ে দিব্যি হয়ে যাবে দুজনের, কুটুম মানুষ। তারপর বৃষ্টি কমলে না হয়। আপনি পারেনও কাকা, আমি আপনার কুটুমই বটে। আসবো না হয় আরেকদিন আসবো, এখন মাসখানেক এখানে আছি তো। বেশ, যা ভালো বোঝো। আচ্ছা, তোমার এখন বাড়ির দিকে টান, এখন আর আমাকে পোষাবে কেন? বউ ছেলেকে ফেলে কি আর খুড়োর মুখ দেখতে ভালো লাগে কারোর? কি যে বলেন। বুঝি, সব বুঝি। আজ তাহলে আসি, পরে একদিন আসবো খন, কেমন? ঠিক আছে, এসো বাবা, এসো এসো, সাবধানে যেও। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তার মোড়ে এসে এদিক ওদিক চেয়ে দেখল বিনোদ। সে ভেবেছিল এতদিন পরে আসছে, হয়তো মানিকপুর থেকে তাকে কেউ নিতে আসবে, হয়তো নীরদা কাউকে পাঠিয়ে থাকবে। কিন্তু না, কেউ কোথাও নেই, তাকে কেউ নিতে আসেনি। আর এই বৃষ্টি মাথায় করে সত্যিই তো কেই বা তাকে নিতে আসবে? গ্রামের কারিবার সে দায়ে আছে। এমনই ভাবতে ভাবতে সে এগোতে থাকল। স্টেশন চত্বরে দুটো গরুর গাড়ি তখনও দাঁড়িয়েছিল। বৃষ্টি থেকে মাথা বাঁচাতে গাড়োয়ানরা তাদের গাড়ির মধ্যেই সেঁধিয়ে রয়েছে। বিনোদকে দেখেই একজন গাড়োয়ান ভেতর থেকে ডাক দিল, ও বাবু, বাবু, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, কোথায় যাবেন? মানিকপুর চেনো? হ্যাঁ, খুব চিনি। যাবেন নাকি? তাহলে উঠে আসুন, বৃষ্টিতে ভিজবেন কেন? তোমরা তোমাদের তো ঠিক চেনা ঠিকছে না। মানিকপুরের বাসিন্দা নও নাকি তোমরা? আগে না বাবু, আমরা জয়পুলের কাছে থাকি। আপনি আসুন বাবু, আপনি উঠে বসুন, আমি আপনাকে ঠিক মানিকপুরে পৌঁছে দেবো। বসুন বসুন। না না, থাক, দরকার নেই। ও ঠিক আছে। তার গ্রামের লোক হলে 2-4 আনা দরদস্তুর করা যেত। চেনা লোক, চেনা ঘর হলে পয়সার জন্য কেউ জুলুম করবে না। তার উপর এতকাল পরে বিনোদ গ্রামে ফিরছে, সেই আনন্দেই হয়তো তার ভাড়ার কথা মনেও থাকতো না। কিন্তু ভিন গাঁয়ের লোক, তার উপর এই অঝোরে বৃষ্টি, পথঘাটের নিশ্চয়ই একেবারে জরাজীর্ণ অবস্থা। যদি গোটা 1 টাকা ভাড়া চেয়ে বসে, নিজের জন্য এই খরচ করাটা বিলাসিতা বলেই মনে হলো বিনোদের। 1 টাকায় বাড়ির জন্য অন্তত 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে যেতে পারবে সে। নীরদা রসগোল্লা খেতে যে খুব ভালোবাসে। বিয়ের পর ছাপোষা স্বামীর কাছে নতুন বউ আর অন্য কোনো দাবি জানায়নি, শুধু একটা রসগোল্লা খেতে চেয়েছিল সে। সেই দিনের ছবিটা বিনোদের চোখের সামনে আজ আবারও ভেসে উঠল। একটা রসগোল্লার জায়গায় যদি মদন ময়রার দোকান থেকে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি যেতে পারে সে,
তবে নীরদা কতটা খুশি হবে ভেবেই তার মনটা আনন্দে উদ্বেল হয়ে উঠল। তার মনে পড়ে গেল এর আগেও যখন সে একবার এক হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি ঢুকেছিল, নীরদা সেই ঘটনাটা নিজের চোখে দেখেও সেদিন বিশ্বাসই করতে পারেনি। ওমা, এ তুমি কি নিয়ে এলে গো? ধরো না, হাতে ধরো। এ বাবা, সব তোমার। সত্যি? সেদিন তার চোখে যে আশ্চর্য মুগ্ধতা দেখতে পেয়েছিল বিনোদ, সেই মুগ্ধতা বিয়ের দিন নববধূর চোখেও দেখেনি সে। সে কথাটা আজ আবারও মনে পড়তেই গরুর গাড়ির চিন্তাটা তার মাথা থেকে সরিয়ে দিল সে। বৃষ্টির মধ্যে সুটকেস হাতে নিয়ে হাঁটাটা একটু কঠিন বটে, তবে স্ত্রী সন্তানের মুখের হাসির কাছে জীবনের কোনো যুদ্ধকেই আর যুদ্ধ বলে মনে হয় না বিনোদের। জুতোটা খুলে হাতে নিয়ে হাঁটতে লাগলো সে। তারপর জল কাদা উজিয়েই পথ পেরোতে লাগলো। পাক্কা 2 ক্রোশ তাকে হাঁটতে হবে এখন। এই পথটা বিনোদের কাছে কিছুই না। দিব্যি শক্তপোক্ত চেহারা তার, চোখ দুটো বড় বড়, মনের স্ফূর্তিতে থাকে সে সব সময়। ওই বৃষ্টির মধ্যেও গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাঁজতে এগিয়ে চলল বিনোদ। গানের গলাটা তার খারাপ না, এককালে যাত্রা দলে গান করারও ইচ্ছে ছিল তার, কিন্তু বাবার কানমলার ভয় আর সেসব কিছুই করতে পারেনি সে। বিনোদের বাবা শশী মুখুজ্জে সকালবেলায় গ্রামের পাঠশালায় পড়াতেন, আর তারপরে গোটা দিন ধরে দোকান করতেন তিনি। মানিকপুরেই তার মণিহারি দোকান ছিল। পাঠশালা আর পয়সা দেয়, ওই দোকানের আয়েই বিনোদদের সংসার চলত। অল্প বিস্তর জমি জমাও ছিল তাদের। সারা বছরের ধান আর কলাইটা সেখান থেকেই মিলত। কিন্তু বাবার মৃত্যুর পর সে সব গেছে। দোকানটাও ধরে রাখতে পারেনি বিনোদ। লোকজন ধারে মাল কিনে কিনে বিনোদের ব্যবসার স্বপ্ন একেবারে লোপাট করে দিয়েছিল। শশী মুখুজ্জে পণ্ডিত মানুষ হলে হবে কি, বিনোদের পেটে বিশেষ বিদ্যে নেই। বনে বাদারে ঘুরে আর অনন্ত কাকার আদর খেয়েই বিনোদের দিন কেটেছে। কিন্তু বাবা চলে যাওয়ার পরে ঘরে একে নতুন বউ, তার উপরে মা আর পিসির দায়িত্ব, এসব নিয়ে সে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। রোজগারের আর পথ খুঁজে পায় না। সে সময় বুদ্ধিটা তার মাই দিয়েছিল। মা বলেছিল, ওই কলুদের ছেলেটা তো কলকাতায় গিয়ে মস্ত একটা চাকরি পেয়েছে শুনেছি। তা তুইও যা না বাপ। কলকাতা? সেখানে যে কিছুই চিনি না। কেন? কলুদের ওই খোকাটা তো আছে, তাকে তো চিনিস। আহ মা, অত বড় শহরে কলুদের খোকা কোথায় আছে তা খুঁজে বার করবো কি করে বলো দেখি? শহরটা কত বড় তোমার কোনো ধারণা আছে? এই মানিকপুরের থেকেও বড়। রতনপুরের ঘাটের রায়দের ওই জমিটা অদ্দূর হবে, ওর বেশি তো আর হবে না। না মা, কলকাতা কোনো গাঁ গ্রাম নয়, ওটা হলো আস্ত শহর। এসব গ্রামের থেকে অনেক বড়। সেখানে চেনা জানা না থাকলে কোথায় থাকবো, কি করব? ও, এর চেয়েও বড় শহর? তাহলে তো বেশ ভালো। সেখানে নিশ্চয়ই অনেক কাজ আছে, তোরও একটা কাজ জুটে যাবে। কিন্তু ও খোকা, আর কোনো পিছু ডাকিস নি বাপু। তুই কলকাতা গিয়ে একটা বড় সড়ো দেখে চাকরি খুঁজে আনতো দেখি। আচ্ছা, সেখানে থাকবো কোথায় বলো তো? নিজের থাকারই জায়গা নেই, তার উপর বউ। ও মা, বৌমাকে নিয়ে যাবি কেন? বৌমা তো আমাদের সঙ্গে থাকবে। তোর বাড়ি ঘর হলে তখন না হয় দেখা যাবে। তুই যা বাছা, পুরুত ঠাকুরকে দিয়ে একটা ভালো দিন দেখে দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়তে। মায়ের কথায় আর ভাগ্যের ঠেকায় পড়ে সেই যে বাড়ি ছাড়ল বিনোদ, তারপর থেকে তার আর মানিকপুরে থাকা হলো না। কলকাতায় গিয়ে তাদের গ্রামের কলুদের ছেলে কিংবা বড়সড় চাকরি একটারও দেখা মিলল না। অনেক খোঁজাখুঁজি আর যুদ্ধটুদ্ধ করে সামান্য একটা কেরানির চাকরি পেয়েছিল সে, তবে মাইনে নিতান্তই কম। মাস গেলে মাত্র 20টা টাকায় এই শহরে আর কি হয়? থাকতে খেতেই তো 10-12 টাকা বেরিয়ে যায় তার উপর চা সিগারেটের খরচাটাও তো কম নয়। আবার কলকাতা শহরে থাকবে, 2-4 জন বন্ধু হবে না, সেটাও তো হয় না। বন্ধুদের ঠেলায় পড়ে কখনো কখনো থিয়েটার দেখতে গিয়েও পয়সা উড়ে যেত।
কুড়িয়ে বাড়িয়ে বাড়িতে 4-5 টাকার বেশি পাঠানোর মতো আর একটা পয়সাও জুটত না তার। দেখতে দেখতে এভাবেই কলকাতায় তার 5টা বছর কাটল। তবে মাস মাইনেটাও 20 টাকা থেকে 30-এ গিয়ে দাঁড়ালেও লাভ খুব একটা হলো না। ইতিমধ্যে মা আর পিসি দুজনেই পরপারে চলে গেলেও সংসারে নতুন এক সদস্য এলো, আর সে আসার পর থেকেই মুখচোরা নীরদার মুখেও কথা ফুটল। শোনো, আমাকে তো কখনোই কিছু দাওনি, তাই বলে ছেলেটাকেও এরকম একটা ভিখিরির মতো জামা পরিয়ে আমি রাখতে পারবো না, এই বলে দিলাম। কিন্তু এর চেয়ে বেশি টাকার আচ্ছা, একটা মাস অপেক্ষা করো। হ্যাঁ, সামনের মাসের মাইনেটা পেলেই আমি। এই রাখো তো তোমার সামনের মাস। এমন করে কতগুলো মাস যে গলে যাচ্ছে তার এক ঠিক নেই। আচ্ছা তুমি কি বলো তো? হ্যাঁ, তুমি তোর বাবা না কি? হ্যাঁ, আমি। কিন্তু এখন তোমার ছেলেটা একটু ভালো খেতে পাবে না, ভালো পড়তে পাবে না, এসব ভাবলে তোমার মনে দুঃখ হয় না? হ্যাঁ বলো, উত্তর দাও। দুঃখটা যে নীরদার একার নয়, দুঃখটা যে তার নিজেরও, এ কথাটাই স্ত্রীকে বোঝাতে পারেনি বিনোদ। তার প্রাণবন্ত মুখ আর গুনগুন গান শুনে নীরদা তার ভেতরের মানুষটাকে দেখতেই পায়নি। তবে মাসে মাসে বাড়ি ফিরে ছেলেটার গায়ে কখনো ঝকঝকে জামা আর নতুন নিজের দেখতে পেয়েছে সে। সুন্দর লাগছে জামাটা। কি গো, এই যে বললে খোকার কিছু নেই, এই তো খোকার গায়ে কেমন রাজার মতো জামা, কোথেকে এলো গো? এই জামাটা? ও এই জামাটা না, এটা তো ওই ভট্টাচ বৌদি দিয়ে গেছেন। এত দামি জামা আমার সোনাকে দিয়ে গেছে। কেন নিলে? বারে কথা শোনো একবার, দেখেছো তোমার বাবা কিচ্ছু জানে না। বলি আমি কি চেয়েছি নাকি? ওদের কি একটা ব্রত ছিল, তাই উদযাপনের পরে এই জামাটা দিয়ে গেলেন। বললেন ওরা তো নারায়ণ, তাই সে যাই হোক, তা বলে আবার কি? স্ত্রীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি বিনোদ। এক্ষুনি হয় অভিমান করে কেঁদে ভাসাবে, অথবা তার অক্ষমতা নিয়ে এক ঝুড়ি কথা শুনিয়ে দেবে। ছোট থেকে এই দুটোকেই এড়িয়ে চলে বিনোদ। ঝগড়া টগড়া তার বিশেষ ধাতে নেই, আর বলতে গেলে নীরদাকে একটু ভয়ই পায় বিনোদ। দেখতে শুনতে ভালো, বুদ্ধিমতী, আবার লেখাপড়াও শিখেছে, এমন মেয়ের যোগ্য সে কোনো মতেই নয়। নেহাত অনন্ত কাকার কথা ফেলতে পারিনি, তাই এই মানিকপুরে মেয়ের বিয়ে দিয়েছে নীরদার বাবা। কথায় কথায় এই কথাটাও মাঝে মধ্যেই শুনিয়ে দেয় নীরদাও। কখনো ভট্টাচ বৌদি কিংবা কখনো পালগিন্নি পালা করে তার ছেলেকে জামা জুতো দিয়ে গেলেও মুখে আর রাগ আরে না বিনোদ। ঘরে ফিরে ছেলের জন্য নিত্য নতুন পোশাক আশাক দেখতে পেলেও কোনো মতে কিছু একটা বলে পাশ কাটিয়ে যায় সে। বাহ বাহ বাহ, বেশ হয়েছে, খোকাকে মানাবে বেশ। কলকাতায় পড়ে থেকে যে তার খুব একটা লাভ হচ্ছে না, এ কথাটা কিন্তু বুঝতে পারে বিনোদ। ঠিকমতো লেখাপড়া না জানলে এ শহরে ভালো কিছু জুটবে না তার। ওই কেরানি থেকে বড় জোর হেড কেরানি হতে পারে সে। ছেলে ঠিকমতো পুষ্টিকর খাওয়া পড়া তো দূরের কথা, অসুখ করলে বিস্কুট বার্লি কিনতেও তার টানাটানি পড়ে যায়। এইসব 7-5 ভাবতে ভাবতেই শাল পশমের এক মহাজনের সঙ্গে আলাপ হল বিনোদের। তার নিবাস আর কারবার দুটোই অমৃতসরে। বিনোদ ছেলেটা কাজকর্মে বেশ পটু, তার সঙ্গে কথা বলে সেই মহাজনও খুব খুশি হল। তোমায় যদি আমি অমৃতসর নিয়ে যাই, তুমি যাবে? অমৃতসর গিয়ে ধরো আমার ব্যবসায় যোগ দিলে, উন্নতি করতে পারলে কিন্তু আমি তোমাকে আমার ব্যবসার অংশ করে নেব। কেন যাব না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আর দ্বিতীয়বার বলতে হয়নি তাকে। 40 টাকা মাইনে, তার উপর আবার 2 আনার অংশীদার হওয়ার সুযোগ। এই প্রস্তাব কি আর কেউ ছেড়ে দেয়? কলকাতার চাকরি ছেড়ে দেশে গিয়ে এক দূর সম্পর্কের পিসির ওপর স্ত্রী সন্তানের দায়িত্ব দিয়ে অমৃতসরে চলে গেল বিনোদ। সে যেতে না যেতেই সেই পিসিও মারা গেল। কিন্তু মাত্র 2 মাসের মাথায় মহাজন কিছুতেই ছুটি দিল না। নীরদার এক খুড়ি অবশ্য বেঁচে ছিল, কিন্তু নীরদাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে সে কোনো উচ্চবাচ্যই করল না। বরং নীরদা তার শ্বশুরবাড়িতে না থাকলে কি কি অসুবিধে হতে পারে সে কথা জানিয়ে বেশ একটা লম্বা চিঠিও পাঠিয়েছিল সেই খুড়ি।
তোমার বাপ পিতামহর ভিটে সন্ধে পড়বে না, এ আবার কেমন কথা বলো দেখি। নীরদা সেখানেই থাক, পরে সুবিধে মতো না হয় তোমার কাছে নিয়ে যেও, কেমন? আত্মীয় স্বজনের আশা ছেড়ে বিনোদ এবার পাড়া প্রতিবেশীদের দ্বারস্থ হল। ভট্টাচ গিন্নির কাছে চিঠি লিখে নীরদা আর তার ছেলেকে দেখভালের অনুরোধ জানিয়েছে বিনোদ। জবাবি চিঠিতে তাকে বেশ আশ্বস্তও করেছে ভট্টাচ গিন্নি। একটি দিনরাতের কাজের মেয়েও জুটিয়ে দিয়েছিল। সে চলে যেতে আরেকটি ঠিকে লোকের জোগাড়ও হয়েছে। বাজার হাট করে বাসন মেজে ঘরদোর পরিষ্কার করে সে চলে যায়। তারপর থেকে নীরদা আবার সেই একা। আজ 2 বছর ধরে এমনই চলে আসছে। পাক্কা 2 বছর পরে ছুটি পেয়েছে বিনোদ। তবে আজ যে সে আসছে, এই চিঠিটা নীরদা পেয়েছিল কিনা সেটা বিনোদ জানে না, কারণ কোনো জবাবি চিঠি নীরদা তাকে লেখেনি। হাঁটতে হাঁটতে এ কথাটা মনে হতেই পরক্ষণেই তার মনে হলো, নাই বা পেল সে চিঠি, ফিরছে তো নিজের বাড়িতেই, তার জন্যে আর এত ভাবনা কিসের। ডোবা পথ ঘাট সামলে এঁকে বেঁকে সাইকেল চালাচ্ছিল গোপেশ্বর পাল। বিনোদকে বৃষ্টির মধ্যেই হেঁটে আসতে দেখে আহ্লাদে চেঁচিয়ে উঠল সে। আরে বিনোদ নাকি? বাবা, কতকাল পরে তোমায় দেখলাম। হ্যাঁ গো গোপেশ দা, এই 2 বছর পর ফিরলাম। তা গ্রাম ছেড়ে এত দূরে? ছেলের ওষুধ কিনতে এসেছি হে। পাড়া গায়ে না আছে ভালো ডাক্তার, না আছে ওষুধ। তা আমার বউ ছেলে ভালো আছে তো? হ্যাঁ গো, তোমার ছেলে ভালোই আছে, ঘরে বসে খেলা করছিল দেখে এলাম। আর নীরদা, তার কি খবর? নীরদা, শোনো না বাবা, আমি এখন আসি ভাইয়া, বুঝলে? দোকানটা যদি আবার চলি গো, চললাম, আসি। হ্যাঁ, নীরদার কথা শুনে চলে গেল। নীরদার কথা শুনে কেমন যেন পালিয়ে বাঁচল গোপেশ্বর। ঘটনাটা বিনোদেরও চোখ এড়ায়নি, তবে খুব একটা আমল দিল না সে। এতটা পথ উজিয়ে ছেলের ওষুধ কিনতে এসেছে গোপেশ্বর, তারা তো থাকতেই পারে। আবারও কি একটা গানের কলি ভাঁজতে ভাঁজতেই হাঁটতে শুরু করল বিনোদ। আরও প্রায় ঘণ্টাখানেক পরে মানিকপুর গ্রামের সীমানায় এসে পৌঁছল সে। সেই সীমানার মুখে বাঁশঝাড়টা ঠিক আগেই হিরু ডোমের বাড়ি। এই গ্রামের লোকজন তার সঙ্গে বিশেষ কথা টথা বলে না। ব্রাহ্মণ ঘর হলে তো আর কথাই নেই, হিরুর ছায়াও মারায় না তারা। তবে বিনোদের স্বভাব তো তেমন নয়, সকলের সঙ্গেই সে মেশে। হিরুডোমের সঙ্গে সেই ছোটবেলা থেকেই তার ভাব। দাওয়ায় বসে বেতের ঝুড়ি তৈরি করছিল হিরু। রাস্তা থেকে চেঁচিয়েই বিনোদ ডাকলো তাকে। হীরালাল নাকি? বাব, এখনো বেঁচে আছিস দেখছি। আছি ওই কি দাদা ঠাকুর। এসো, দাওয়ায় উঠে এসে একটু পায়ে ধুলো দিয়ে যাও। এসো। পায়ে যে বড্ড কাদারে। দাঁড়া দাঁড়া, ওই গর্তের জলে পাটা ধুয়ে নি। বেশ বেশ বেশ। তারপর কেমন আছিস বল? কেউ যে আর মরছে টরছে না, হ্যাঁ? তাই বসে বসে ঝুড়ি বুনছিস? মরণ কি আর বলে কই আসে দাদা ঠাকুর, ও যে হঠাৎ করেই চলে আসে গো। যাকে বলছি, এতকাল পরে এলে, তুমি তো এখন থাকবে কদিন নাকি? হ্যাঁ রে, থাকতেই তো এলাম। বহু বলে কয়ে তবে 1 মাসের ছুটি মঞ্জুর করেছে। সে কবে থেকে আসবো আসবো করছি। বুঝেছি। কি বুঝেছিস শুনি? এমন গম্ভীর মুখে বসে আছিস কেন বল দেখি? আরে, আমার বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কথা বলতে পারবো না দাদা ঠাকুর, অনেক দিন আর ওদিকে যাওয়া হয়নি। তা যাবি কেন? অমৃতসরে যাওয়ার আগে যে পই পই করে তোকে খোঁজ খবর রাখতে বলে গেলাম, তখন তো কত কথা। আপনার বাবা আমার যে উপকার করেছিলেন তা কি করে ভুলি? আমি তোমাদের বিনিময়ের চাকর। হ্যাঁ কিরে, এই কথাগুলো ভুলে গেলি? তখন তো বলেছিলিস খুব। সে কথা তো এখনো বলছি দাদা ঠাকুর। বট ঠাকুর না থাকলে একটা সময় না খেয়ে মরতে হতো আমাদের। আমি বেঈমান নই গো। তা আমি তোমাদের ওদিকে না গেলেও বৌমাকে কাল হাটে যেতে দেখেছি, দেখলাম ভালোই আছে। যাকে চলি রে। নীরদা নিশ্চয়ই এবার ভাবছে
এত দেরি কেন? আচ্ছা, ওবেলা বৃষ্টি না থাকলে আসবো রে। হায় রে সংসার, হায় রে মায়া। বিনোদের চলে যাওয়ার দিকে চুপ করে তাকিয়ে রইল হিরু। তার কপালে অনেকগুলো চিন্তার ভাঁজ এসে জড়ো হয়েছে। এদিকে বিনোদের তর আর সইছে না। কোনো রকমে ছপ ছপ করতে করতেই ভিজে পায়ে বাড়ির দিকে ছুট লাগালো সে। দূর থেকে ঘরের দাওয়াটা দেখতে পেয়ে বুকের কাছে রক্ত যেন তার চলকে উঠল। কই গো, কোথায় গেলে গো সব? খোকা, ও তুমি এসে গেছো? এসে গেছো মানে? সেই কখন থেকে হাঁক ডাক করছি। তা হ্যাঁ গো, আমার চিঠি পাওনি? হ্যাঁ, চিঠি পাবো না কেন? না মানে একটা জবাবপত্র দিলে না, তাই ভাবছিলাম আর কি। ওই রোজই ভাবি একটা চিঠি লিখবো, সময় করে উঠতে পারি না। আর এত কাজের ঝঞ্ঝাট, আর খোকাটা যা দুষ্টু হয়েছে সে আর কি বলবো। কই সে কোথায় গেল? তাকে ডাকো না একবার। আহা, সব কথা কি পথে দাঁড়িয়ে সারবে নাকি? হাত পা ধুয়ে ঘরে এসো দেখিনি। এসো এসো। নীরদার পিছু পিছু ঘরে এসে ঢুকল বিনোদ। 2 বছর পরে নিজের ঘরের মাটিতে পা রাখল সে। জন্মেও এতদিন বাড়ি থেকে দূরে থাকেনি বিনোদ। ঘরের টান যে কি মারাত্মক হয় সে কথা এবার হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিজেই একরকম বুকে ঝোঁকে হেসে গিয়ে অস্থির হয়ে গেল বিনোদ। অমৃতসর থেকে কত কি নিয়ে এসেছে সে, একেবারে যেন বাজার সাজিয়ে বসল বিনোদ। তারপর সারাটা দিন কি করে যে উড়ে গেল সে টেরও পেল না। এতটা দূর থেকে জল কাদা মারিয়ে এসে বেশ হাঁপিয়ে পড়েছিল বিনোদ। রাতের খাওয়া দাওয়ার পর 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে দাঁড়ালো নীরদা। এই নাও, দুধটুকু খেয়ে নাও। বাবা, তোমার যে দেখছি যত্নের শেষ নেই, আবার দুধ নিয়ে এসেছো। অত দূরে যা খাটনি খাটতে হয় তোমাকে, এইটুকু দুধ না খেলে কি আর শরীর টিকবে বলো? নাও দেখি, খেয়ে নাও চটপট। তা হ্যাঁ গো, তোমার এখন হয়নি? না, আজ না হয় একটু তাড়াতাড়ি সেরে নিলে। খোকা তো ঘুমিয়ে পড়েছে নাকি? এই তো হয়ে এসেছে, তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। ঘর থেকে বেরিয়ে গেল নীরদা। বিনোদের শরীরটা বেশ ক্লান্ত লাগছে। বিরাট বিরাট হাই উঠছে তার। মুখের সামনে কিছুক্ষণ তুড়ি মেরে হাই আটকানোর চেষ্টা করল বিনোদ, কিন্তু ঘুমটা যেন প্রবলভাবে টানছে তাকে। নীরদার জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে কাদা হয়ে গেল সে। এদিকে আজ সকাল থেকেই কাজে বেরোয়নি হিরুডোম। তার ঝুড়ি নিয়ে হাটেও যায়নি আজ সে। সারাটা দিন ঘরে বসে বসে তামাক, শুধু তামাক ধ্বংস করেছে সে, আর ভুরু কুঁচকে কী সব ভেবে চলেছে। রাতটা একটু গাঢ় হতেই আর ঘরে থাকতে পারল না হিরু। মাচার আড়াল থেকে সেই 50টা টাকা আর সোনার বালাখানা তার ট্যাঁকে গুঁজে টোকা মাথায় চাপিয়ে বেরিয়ে পড়ল সে। পেটের কাছে একটা গামছা বেঁধেছে হিরু। পা টিপে টিপে বিনোদের বাড়ির কাছে পৌঁছল সে। বাড়ির চারপাশটা ঘুরে কোথাও কারোর সাড়া পেল না সে। পাঁচিল ঘেঁষেই হাঁটছিল হিরু। বাড়ির ভেতর থেকে আম গাছের গায়ে আলো পড়ে খিড়কির দিকটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে। সেদিককার পাঁচিলের একটা ভাঙা অংশ ডিঙিয়ে সোজা বাড়ির ভেতরে এসে নামল হিরু। তার লাফে সামান্য একটু আওয়াজ হলো বটে, তবে কাদার মধ্যে সেটা আর তেমন জোরালো হলো না। রান্নাঘরে তখনও টিম টিম করে আলো জ্বলছে। দরজার গায়ে ঠেসান দিয়ে বসে আছে নীরদা। পা টিপে টিপে সেদিকে এসে গলা নামিয়ে হিরু জিজ্ঞাসা করল, কে দিদি ঠাকুরুন, এখনো ঘুমোওনি যে? কে কে? ভয় পেয়েছো দিদি ঠাকুরুন? আমি হিরু গো। কই, সেদিন তো তোমার কোনো ভয় ছিল না, তবে আজ কিসের ভয় গো? হ্যাঁ, তুই 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 চোরের মতো এই বাড়িতে ঢুকলি কি করে? হ্যাঁ, পাঁচিল টপকে গো, পাঁচিল টপকে এসেছি। কেন কেন এসেছিস তুই? হ্যাঁ, লোক জানাজানি হলে কি হবে তোর ভেবেছিস? আস্তে আস্তে মাথাটা ঠান্ডা করো দেখিনি। ভাবছি
লোকে জানতে পারলে তোমাকে কি করবে? কেন কেন আমি 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 কি করেছি? হ্যাঁ, করেছিটা কি আমি? হ্যাঁ, বাহ, এর মধ্যেই সব ভুলে গেলে। কাল যে আমার কাছ থেকে ওষুধ নিয়ে এলে, তার ফলাফলটা জানতে হবে না? তাই তো নিজের চোখে দেখতে চলে এলুম গো। পাগলের মতো কি সব কথা বলছিস তুই? হ্যাঁ, ওষুধ ওষুধ আমি আবার তোর কাছ থেকে কখন ওষুধ নিলাম? হ্যাঁ, মদ খেয়েছিস নাকি? ন্যাকামি রাখো দিদি ঠাকুরুন। কাল তোমার পিছু নিয়ে সবটা বুঝতে পেরেছি আমি। শুরুতেই তোমার গলাটা একটু চেনা চেনা ঠেক ছিল বটে। যাকে বলছি, ওষুধের ফল কি ফললো? না, দুধে মিশিয়ে দিয়েছি, এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, কিছুই হয়নি। আরে ঘুমোবেই তো। আমি ভুল করে ঘুমের ওষুধ দিয়ে ফেলেছিলাম। আসলে বয়স হয়েছে তো, আর চোখেও অত ভালো দেখতে পাইনি। বিষের গুঁড়োর জায়গায় ঘুমের ওষুধ, একটু 19 বিষ। তুই আমাকে ঠকিয়েছিস হিরু? হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছিস। তোর মতলব আমি বের করবো, দাঁড়া। আস্তে 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 দিদি ঠাকুরুন, আস্তে। পুলিশ ডাকবে নাকি? হ্যাঁ, এই যে তোমার দাওয়ায় বসলুম। কাকে ডাকবে ডেকে নিয়ে এসো, যাও। ওঠ 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 বলছি, ওঠ বলছি। এক্ষুনি তুই এখান থেকে বেরিয়ে যা। তোর যা করার আমি কাল দেখছি। আমি আর কোথায় বেরিয়ে যাব দিদি ঠাকুরুন? হ্যাঁ, বেরোবে তো তুমি। আমি? হ্যাঁ, এই নাও, ধরো। এই তোমার টাকা, আর এই তোমার বালা। এগুলো কেন? হ্যাঁ, এসব নিয়ে তোমার সুটকেসে পড়ো, আর যা গয়নাগাটি কাপড় চোপড় আছে সব সব পুরে নাও। কেন? কোথায় যাব আমি? রাত শেষ হবার আগেই তোমাকে কলকাতায় চলে যেতে হবে। কলকাতা? সেখানে আমি তো সেখানে কাউকে চিনি না। আমি তো চিনি না। আমি কলকাতায় কেন যাব? নয়তো কি এখানে থেকে নিজের স্বামীকে খুন করবি ভেবেছিস? ও তো ছাড়ি। নে নে, ওঠ, উঠে পড়। আমি নিজে তোকে রাত 3টের গাড়িতে তুলে দিয়ে আসবো। তুই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস হিরালাল। হ্যাঁ, আমাকে হুকুম দিচ্ছিস? আমাকে? যদি আমি না যাই, তুই কি করবি তুই? হ্যাঁ, বিনোদ দাদাবাবুকে সব জানিয়ে দুজনে মিলে উঠোনে গর্ত খুঁড়ে তোকে জ্যান্ত কবর দেব রে শয়তানি। আচ্ছা, আমি যদি কোনো দোষ করে থাকি, আমার স্বামী তার বিচার করবে। সে যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুমি কেন এসবের মধ্যে আসছো? হ্যাঁ, নেকা, যা করার আমার স্বামী করবেন। স্বামী ভক্তি দেখে আর বাঁচি নে। আমি জানি, আমি চলে গেলেই ঘুমন্ত ছেলেটার গলায় খুর চালিয়ে দিবি তুই। তোকে বিশ্বাস কি? যা বলছি তাই কর। কিন্তু আমি কলকাতায় গিয়ে কোথায় থাকবো হিরু? আমি কাউকে চিনি না, কেউ নেই ওখানে। আমি বলে দিচ্ছি, কি করে থাকবো? রামবাগানের ডোমপাড়ায় আমার চেনা সাগরেদ আছে, তারা তো থাকার ব্যবস্থা করে দেবে। লোকের বাড়িতে ঝিগিরি করবি আর ডোমপাড়ায় থাকবি। এখন ওঠ বলছি, ওঠ। ঘরে গেলে উনি যদি টের পাবে না, সে ভয় নেই। কাল বেলা 10টার আগে তার ঘুম ভাঙবে না। জানি, আর নিশ্চিন্তে নিয়ে নে। তবে সাবধান, দাদাবাবুর গায়ে যদি হাত দিয়েছিস।
না না আমি কিছু করবো না, আমি কিছু করবো না, কিছু করবো না। যা, এক্ষুনি এক্ষুনি আয়। আসছি। দেরাজ খুলে নিজের কাপড় আর গয়না বার করে পুঁটলিতে বাঁধল নীরদা। তার হাত পা এবার কাঁপছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। কলকাতাটা তার কাছে একেবারে অজানা দ্বীপের মতো। সে জায়গাটা স্বর্গ না নরক সে কিচ্ছু জানে না। নিজের ঘর বাড়ি এতটুকু ছেলেকে ছেড়ে কোন তেপান্তরে চলে যেতে হবে তাকে, ছেলেটাকে আর হয়তো কোনোদিন দেখতেও পাবে না সে। সমস্ত কৃতকর্মের বোঝা এবার কান্নার দলার মতো তার গলার কাছে পাকিয়ে উঠছে, কিন্তু সে নিরুপায়। স্নেহ আর পিছু টানের থেকে নিজের জীবনটা তার কাছে অনেক দামি। পুঁটলিটা হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে একবার করুণ চোখে চেয়ে দেখল নীরদা। তারপর মাথা নিচু করে হীরালালের পিছন পিছন বেরিয়ে এলো সে। অন্ধকার রাতটা এবার নীরদার সমস্ত অন্ধকারকে যেন ঢেকে দিল। ও নীরদা, নীরদা, কোথায় গেলি রে? পরের দিন সকালে বিনোদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি জুড়ে দিল পালগিন্নি। সজনে শাক নিবি বললি যে, কাল যে চাইলি। ও নীরদা, নীরদা। হে কি গো মাসি, সাত সকালে এত চেঁচাচ্ছ কেন গো? চেঁচাচ্ছি কি আর সাধে? ঘরের বউ এত বেলা অবধি দৌড় দিয়ে ঘুমোয়, এমন ধারা দেখিনি বাবা। যেমন চরিত্রের। আহা সেসব কথা থাক না, বলি বিনোদ দাদা এসেছে জানো না? মোলো যা, তা বলে দুপুর অবধি ঘুমোতে হবে নাকি? পুরার মুখে আর মান সম্মান কিছু রাখলো না। নে নে, দৌড় ঠাল, দৌড় ঠাল, দৌড় ঠাল। কি গো, দরজা তো ভেতর থেকে খোলা ছিল। কি রে? হাত দিয়ে ঠেলতেই ভেজানো দরজাটা একেবারে হাট হয়ে গেল। তারপর কোনো গতিকে বিনোদের ঘুম ভাঙিয়ে সারা মানিকপুর একেবারে তোলপাড় করে নীরদাকে খুঁজে ফেলল সবাই, কিন্তু নীরদা কোথাও নেই। শাড়ি জামা আর গয়নাগাটি নিয়ে চলে গেছে সে। স্বামী ফিরে এসেছে তো, এখন পেয়ারের লোকের সঙ্গে ভেগে গেছে ছুঁড়ি। অমন মেয়ের মুখে নুরো। গ্রামের লোকের কানাকানি থেকে বিনোদের আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। সারাটা দিন ঘরের মধ্যে চুপ করে বসে রইল সে। থানা পুলিশ করার মানসিকতাও তার আর নেই। এত গুছিয়ে যে নিজের জিনিসপত্র নিয়ে যায় সে কখনো হারিয়ে যেতে পারে না। নিশ্চয়ই স্বেচ্ছায় চলে গেছে নীরদা, আর তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না বিনোদ। পরের দিন সকালেই ছেলের হাত ধরে বেরিয়ে বসল সে। দুপুরের প্যাসেঞ্জার ট্রেনটা তাকে ধরতেই হবে, তার আর কোনো ছুটির দরকার নেই। মৃত্যুটাই যার জীবিকা, সেই হীরালাল জীবনটাকেও দেখুন আগলে রাখতে জানে। সৎকারের চিতা আর জীবন প্রদীপ দুটো আগুনকেই বড় যত্নে রাখে, সে সামলে রাখে। হীরালাল গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতেও ভুলবেন না প্লিজ। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প হীরালাল। আজকের প্রশ্ন, ছেলেকে নিয়ে কোথায় চলে গেল বিনোদ? গত সপ্তাহের দেবযান অন্তিম পর্বের প্রশ্ন ছিল, কোন সাধকের আশ্রমে জীবন্ত বালগোপালকে দেখতে পেল যতীন আর পুষ্প? সঠিক উত্তর সাধক রঘুনাথ দাস বাবাজি। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সর্বাণী মণ্ডল, প্রীতম্বর নন্দী, অভিষেক দাস, কণিকা পাঠক, চৈতালি মণ্ডল, প্রিয়াঙ্কা পাসওয়ান, সুস্মিতা সরকার, রুনু দত্ত, পিয়াস ঘোষ ও সমর্পিতা প্রামাণিক। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।